নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকেও রাত 8টায় আপনাদের কাছে চলে এলাম একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে, অন্য প্রসঙ্গ নিয়ে। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আগামী 10 তারিখ 10ই জুলাই যে 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে, সেখানে আইএসএফ কোনো প্রার্থী দিচ্ছে না কোনো সিটেই। এখন কেন তারা প্রার্থী দিচ্ছে না এবং তারা তাহলে এই 4টি কেন্দ্রে কাদের সমর্থন করবে, আজকে এই আলোচনাটাই করব। মূল আলোচনায় ঢোকার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশানটাকে সিলেক্ট করে রাখুন, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সর্বাগ্রে পৌঁছয়। দ্বিতীয়ত হচ্ছে যে ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে, আপনাদের কোনো বক্তব্য থাকবে, অবশ্যই গঠনমূলক বক্তব্য, তাহলে আপনারা কমেন্ট সেকশানে সেগুলোকে রাখবেন। আজকের মূল আলোচনায় ঢুকি। সেটা হচ্ছে 10ই জুলাই পশ্চিমবঙ্গের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে। একটি হচ্ছে বাগদা কেন্দ্র। ওই বাগদা কেন্দ্রের যিনি বিধায়ক ছিলেন তৃণমূলের বিশ্বজিৎ দাস, তিনি পদত্যাগ করে লোকসভায় দাঁড়িয়েছিলেন, লোকসভাতেও জিততে পারেননি। যাই হোক, তাই ওই বাগদা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। আরেকটি হচ্ছে রায়গঞ্জ কেন্দ্রে। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রটা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। তো এখানে রায়গঞ্জ বিধানসভার বিধায়ক ছিলেন কৃষ্ণ কল্যাণী। তিনি বিজেপির টিকিটে জিতে পরবর্তীকালে তৃণমূলে চলে যান আনঅফিসিয়ালি। তো তিনি লোকসভাতেও জিততে পারেননি। রায়গঞ্জ কেন্দ্রটা ফাঁকা হয়েছে, সেখানে নির্বাচন। একটি হচ্ছে মানিকতলা কেন্দ্র। মানিকতলা কেন্দ্রটা কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। এই মানিকতলা কেন্দ্রে প্রয়াত মন্ত্রী তৃণমূল নেতা সাধন পাণ্ডের মৃত্যুর কারণে দীর্ঘ 2.5 বছর এই সিটে কোনো নির্বাচন হয়নি, কারণ একটা মামলা চলছিল। মামলাটি সম্প্রতি যিনি মামলাকারী, এবারের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে, তিনি মামলাটি প্রত্যাহার করে নেওয়ায় আবার নির্বাচন হচ্ছে সেই কেন্দ্রে। এবং চতুর্থত হচ্ছে রানাঘাট দক্ষিণ কেন্দ্র। এই রানাঘাট দক্ষিণ কেন্দ্র বিধানসভাটা হচ্ছে রানাঘাট লোকসভার অন্তর্ভুক্ত। এই রানাঘাট দক্ষিণ বিধানসভার বিধায়ক যিনি ছিলেন বিজেপির, তা তিনি এবারে লোকসভায় দাঁড়িয়ে জিতেছেন। রানাঘাট বিধানসভা কেন্দ্রটা, দক্ষিণ বিধানসভা কেন্দ্রটা ফাঁকা হয়েছে, তাই এই 4টে কেন্দ্রে নির্বাচন। এখন আইএসএফ কেন প্রার্থী দিচ্ছে না? আইএসএফ দিচ্ছে না এই কারণেই, আইএসএফ গত লোকসভায় মোট 18টা কেন্দ্রে লড়াই করেছিল। 4টে লোকসভায় তারা উল্লেখযোগ্যভাবে প্রথমবার লোকসভায় লড়ে তারা ভালো ফলাফল করেছিল। তার মধ্যে 15টা বিধানসভায় তারা একটা ছাপ ফেলতে পেরেছে ভোটের মানচিত্রে। আর এই যে 4টে বিধানসভা কেন্দ্র, এর মধ্যে মাত্র একটি লোকসভায় মাত্র লড়েছিল আইএসএফ, সেটা হচ্ছে বনগাঁ লোকসভা কেন্দ্র। বাকি 3টে লোকসভায় কিন্তু আইএসএফ লড়েনি। এবার এই বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে বাগদা বিধানসভা কেন্দ্রে আইএসএফের প্রাপ্ত ভোট ছিল 1800 সামথিং, অর্থাৎ 2000-এরও কম। তাই সার্বিকভাবে তারা মনে করেছে এই বাগদা কেন্দ্রটা তাদের জন্য উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত হয়নি। এবং সংগঠনের মধ্যে বিভিন্ন পঞ্চায়েত যারা সদস্য, বিশেষ করে ভাঙড় সহ বিভিন্ন জায়গায় নির্বাচিত পঞ্চায়েত সদস্য আইএসএফের, তারা ভয়ে হোক যে কোনো কারণেই হোক তৃণমূলে জয়েন করছেন। সম্প্রতি তাদের এক মহিলা নেত্রী ভাঙড়ে, তিনিও তৃণমূলে জয়েন করেছেন শওকত মোল্লার হাত থেকে পতাকা নিয়ে। এবং এই বিষয়ে এখন আইএসএফ তাদের ঘর গোছানোর জন্য তারা খুব চেষ্টা করছে। সংগঠনের এলোমেলো ভাবটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। আগামী 14-15 জুলাই সম্ভবত তাদের 2 দিনব্যাপী রাজ্য কমিটির বৈঠক আছে। সেখানে নির্বাচনী বিশ্লেষণটাও চুলচেরা হবে এবং সেখানে তারা সংগঠনটাকে সাজানোর নতুন করে পরিকল্পনা নিয়েছেন। বিধানসভা নির্বাচনে আগামী দিনে তারা
কি ভূমিকা নেবেন, কোন কোন কেন্দ্রটাকে তারা টার্গেট করে লড়বেন, এখন থেকেই সেইভাবে তারা প্রস্তুতি নেবেন। আইএসএফের এক রাজ্য কমিটির নেতৃত্বের সঙ্গে আমার কথা হয় যে আপনারা যে তাহলে লড়ছেন না, তাহলে এখানে আপনাদের যারা কর্মী সমর্থক তারা কাদের ভোট দেবেন, কি তাদের প্রতি আপনাদের বার্তা। তাদের রাজ্য কমিটিতে যে ভার্চুয়াল মিটিং হয় কিছুদিন আগে, সেই ভার্চুয়াল মিটিংয়ে ঠিক হয়েছে তারা যেমন প্রার্থী দেবেন এটাও সিদ্ধান্ত হয়েছে, পাশাপাশি তারা এই আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী শক্তিকে তারা সমর্থন করবেন। কংগ্রেসকে তো একেবারেই তারা করবেন না, যেহেতু কংগ্রেস তাদের আগেই অচ্যুত করে রেখেছিল। তাই স্বাভাবিকভাবেই তারা পরোক্ষে বাম প্রার্থীদের সমর্থন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজকে আপনাদের এই খবরটাই জানানোর ছিল, তাই আপনাদের কাছে আজকে এই খবরটা রাখলাম। আবার দেখা হবে আগামীকাল রাত 8টায়।